লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম চ্যানভু সাইয়ানকে মিশাই আর জিওতানো সম্পর্কে যা কিছু জানতো সেই সব কিছুই খুলে বলে, যার জন্য সাইয়ানের ইন্টারেস্ট জিওতানোর উপর আরো অনেক বেশি বেড়ে যায়। আর এরপর আমরা সেখানে ইয়ানজিন আর মিস শায়ের মধ্যে ফাইট দেখতে পাই, যেখানে ইয়ানজিন সেই ইভিল টেকনিকের সাহায্যে মিস শায়ের উপর ভারী পড়ছিল। এটা দেখে জিওতানো সেখানে তাদের ফাইটের মধ্যে ইন্টারফেয়ার করার জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা সেই প্লেস দেখতে পাই যেই প্লেসে মিস শাই আর ইয়ানজিনের মধ্যে ফাইট হচ্ছে, যেখানে ইয়ানজিন মিস শায়ের উপর তার ক্লোনগুলোর সাহায্যে অ্যাটাক করে ভাবছিল আমার ক্লোনগুলো আমার থেকে অনেক বেশি উইক, তাই আমার মনে হয় না এই ক্লোনগুলোর সাহায্যে আমি এখানে তার সামনে বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারবো, তাই আমায় এখন এখান থেকে একটা সুযোগ বুঝে পালাতে হবে। এইসব ভেবেই সে সেখান থেকে পালাতে শুরু করে আর মনে মনে বলে, আমি জানি তোমরা এই জিনিসটা জানতে না যে আমি এই 5 সেন্সের সাহায্যে আমার 5টা ক্লোন ক্রিয়েট করতে পারি, আর সেই সবগুলো ক্লোন হুবহু আমার মতোই দেখতে। তাই তুমি এখন এই ক্লোনগুলোর সাথেই ফাইট করতে বিজি থাকো, আর আমি এইখান থেকে পালিয়ে যাচ্ছি। যদিও এটা এক মার্শাল আর্ট হিসেবে অনেক বেশি এম্বারেসিং, কিন্তু কোনো সমস্যা নেই। যদি আমি এরকমটা না করি তাহলে আজ আমি এখানেই মরে যাব, কারণ আমার মনে হয় না আমার মান ইজ্জত আমার জীবনের থেকে বেশি দামি। তাই আমি এটা করে এখন তো আমি এখান থেকে আমার জীবন বাঁচাতে পারবো। আর এই সব কিছুই দূর থেকে জিওতানো দেখছিল, আর এরই সাথে সে সেখানে তার উপর অ্যাটাক করার জন্য প্রিপেয়ার হচ্ছিল। তখনই সে সেখানে তার সেই অ্যাটাকটা করে দেয়, যার নাম মাদ্রা অফ হেভেন পোলারাইজ। তার এই স্কিলটা অ্যাক্টিভেট করতেই সেখানে তার পেছনে অনেক বড় একটা ফিগার ক্রিয়েট হয়ে যায়। আমরা লাস্ট কিছু এপিসোডেও এই স্কিলটা দেখেছিলাম, যেখানে মোকিন সেক্ট লিডার আর ব্লিজ টেম্পলের লিডার যখন ফাইট করছিল তখন তারাও এই স্কিলটাই ইউজ করেছিল। আর যখন ইয়ানজিন সেখানে জিওতানোকে এই স্কিলটা ইউজ করতে দেখে তখন সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে জিওতানো বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে প্রথমে বলিনি যে আমার কাছে এরকম একটা স্কিল আছে, আর নিশ্চয়ই তুমি আমার এই স্কিলের সামনে কখনই টিকতে পারবে না। তখনই আমরা সেখানে সাইয়ান আর সেই বিজনেসম্যানদের সিন দেখতে পাই। জিওতানো যেই ফিগার ক্রিয়েট করেছে সেই ফিগারের প্রেসার তাদের উপরও পড়ছিল, যার জন্য তারা নিজেদেরকে ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল না। আর এইসব দেখে তারাও সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে যে সে কিভাবে এই স্কিলটা ইউজ করতে পারছে। এটা তো কোনো সাধারণ স্কিল না, এই স্কিলটা ইউজ করার জন্য অনেক বেশি পাওয়ারফুল হতে হয়। তখনই চ্যাংভু বলে, সে এখানে যেই টেকনিকটা ইউজ করেছে সেই টেকনিকটা যদি কোনো পার্সন ইউজ করে তখন সেখানের আশেপাশে অনেক বেশি লাইট রিলিজ হয়, আর সেই লাইটের কন্টাক্টে যদি কোনো পার্সন আসে তাহলে সেই পার্সনের মাইন্ড অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়। আর যেহেতু এখানে সে এক রাইটিয়াস সেক্টর মেম্বার, তাই এখানে সে যেই ফিগারটা ক্রিয়েট করেছে সেই ফিগারের সাহায্যে এখানে যতগুলো ইভিল কাল্টিভেটর আছে তাদের উপরই সব থেকে বেশি ইফেক্ট পড়বে। তখনই আমরা দেখতে পারি জিওতানোর সেই টেকনিকের জন্য ইয়াংজি সেখান থেকে আর মুভ করতে পারছে না, সে সেখানেই থেমে যায়, কারণ সে সেখানে সরাসরি সেই অ্যাটাকের লাইটের কন্টাক্টে এসেছে, যার জন্য সে এই জিনিসটাই বুঝতে পারছে না যে এখন সে এখানে কি করছে। আর এখন যে এখান থেকে তাকে পালাতে হবে সে এটাও ভুলে গেছে, যার জন্য সে শুধু শক হয়ে এখানেই দাঁড়িয়ে আছে। এই জিনিসটা দেখে মিস শাই সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার উপর অ্যাটাক করে দেয়, আর সেই অ্যাটাক সরাসরি তার মাথায় এসে লাগে, আর এই এক অ্যাটাকেই সে সেখানেই শেষ হয়ে যায়। আর সে সেখানে তার লাস্ট মোমেন্টে মরার আগে ভাবছিল তাহলে জিওতানোর কাছে এই স্কিলটা আছে আর সে এই স্কিলটাকে মাস্টার করে রেখেছে, আমি এই স্কিলের সামনে কখনোই টিকতে পারতাম না। আর এখানে ঠিক তেমনটাই হয়েছে, যার জন্য আজ আমি এখানে হেরে গেছি। এইসব ভাবতে ভাবতেই সে সেখানেই মরে নিচে পড়ে যায়, আর তার মৃত্যুর সাথে সাথেই জিওতানো তার সেই স্কিলটাও অফ করে দেয়, যার জন্য এত সময় পর্যন্ত সেই মার্চেন্ট আর সাইয়ানদের উপর যেই প্রেসারটা পড়ছিল সেই প্রেসারও গায়েব হয়ে যায়। তখন তারা বলছিল, সত্যি আমরা এই জিনিসটা জানতাম না যে জিওতানো এত বেশি পাওয়ারফুল, তাই আমরা তাকে কখনো অফেন্ড না করে তাকে সাহায্য করে অনেক ভালো কাজ করেছি। আর এইসব দেখে সেখানে সাইয়ান ভাবছিল, লাস্ট টাইম আমি এই পাওয়ার তখন ফিল করেছিলাম যখন আমি আমাদের লিডার আর ব্লিজ টেম্পলের লিডারদের মধ্যে ফাইট দেখেছিলাম, তারাও এই টেকনিকটা ইউজ করেছিল, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে সেও কি করে এই টেকনিকটা ইউজ করেছে, কারণ এই টেকনিকটা ইউজ করতে হলে তো অনেক বেশি পাওয়ারের প্রয়োজন হয়।
আর ঠিক আছে, সে এই টেকনিকটা ইউজ করেছে, কিন্তু আমি তার পাওয়ার ফিল করে এই জিনিসটা বলতে পারবো যে আমাদের লিডার আর ব্লিচ টেম্পলের লিডার যখন এই স্কিলটা ইউজ করেছিল তখন তাদের বডি থেকে যেই পাওয়ার রিলিজ হচ্ছিল প্রায় একই পাওয়ার তার বডি থেকেও রিলিজ হচ্ছিল। সত্যি আমি যদি এখানে না থাকতাম তাহলে আমি এই জিনিসটা বিশ্বাসই করতে পারতাম না। এটা মানতে হবে যে জিওতানো অনেক বেশি পাওয়ারফুল, তাই এখন আমায় তার সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে। তখনই পেছন থেকে চ্যানবু বলে, হ্যাঁ এটা মানতে হবে যে এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু আমার যতটুকু জানা আছে এই স্কিল যেই পার্সন ইউজ করে সেই পার্সন এই অ্যাটাকের প্রেসার শুধু তার এনিমির উপরই ফোকাস করতে পারে, আর অন্যদের উপর এই প্রেসার পড়বে কি পড়বে না সে এই জিনিসটাও কন্ট্রোল করতে পারে। হ্যাঁ এটা সত্য যে তার সেই স্কিলের জন্য ইয়াংজিন সেখানে অনেক বেশি প্রেসারে ছিল, কিন্তু তাকে ছাড়া ঠিক আমাদের উপরও ঠিক একই প্রেসার পড়ছিল। আমরাও আমাদের জায়গা থেকে একটুও মুভ করতে পারছিলাম না। এর মানে সে এই জিনিসটা আমাদের সাথে ইচ্ছে করে করেছে, যাতে করে সে এই জিনিসটা দেখাতে পারে যে দেখ আমি কত বেশি স্ট্রং। তাই ফিউচারে আমাকে অফেন্ড করার কথাও ভাববি না, নয়তো আমি তোদেরকেও এভাবেই শেষ করে দেব। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, দেখো সে এখানে আবার আমাকে তার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করছে, কিন্তু না সে এখানে তো ঠিকই বলছে, কারণ যেই পার্সন এই স্কিলটা ইউজ করে সে শুধু সেই পার্সনের উপরও প্রেসার ক্রিয়েট করতে পারে যে তার এনিমি, আর বাকিদের উপর এই জিনিসটা অ্যাভয়েড করতে পারে। কিন্তু সে এখানে এরকম কিছুই করেনি, সে ঠিক একই প্রেসার আমাদের উপরও ক্রিয়েট করেছিল, যার জন্য এখানে আমাদেরও ঠিক একই রকম ফিল হচ্ছিল। মনে হচ্ছিল এখানে আমারও মাথা ফেটে যাবে। হয়তো সে এখানে এই জিনিসটা শুধু আমার জন্যই করেছে, যাতে করে সে আমাকে ভয় দেখাতে পারে আর এই জিনিসটা দেখাতে পারে যে সে কত বেশি স্ট্রং, যাতে ফিউচারে আমি তার সাথে কিছুই করার চেষ্টা না করি। নিশ্চয়ই সে এই সব কিছুই নিজ ইচ্ছাই করেছে। তখনই সেখানে জিওতানো আর মিস সাই চলে আসে। সেখানে জিওতানো বলে, সরি এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি এই স্কিলটা নতুন নতুন শিখছি, যার জন্য সেই স্কিলের প্রেসার আমি কন্ট্রোল করতে পারিনি। আমি তো শুধু তার উপরই সেই অ্যাটাকের প্রেসার ক্রিয়েট করতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আপনাদের উপরও সেই অ্যাটাকের প্রেসার এসে পড়েছে। এই স্কিলটা আমি নতুন নতুন শেখার কারণেই এটা আমি ভালোভাবে কন্ট্রোল করতে পারছি না, তাই প্লিজ আপনারা এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন। এইসব শুনে সেই সবগুলো বিজনেসম্যান সেখানে বলতে শুরু করে, না না এখানে আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ আমাদের উপর প্রেসার পড়েছিল, কিন্তু এখন সবকিছুই ঠিক হয়ে গেছে, আর যেহেতু আপনি এই স্কিলটা নতুন নতুন শিখছেন তাই এরকম কিছু সমস্যা তো হতেই পারে, আমরা এখানে কোনো মাইন্ড করিনি। সত্যি এটা মানতে হবে যে আপনি অনেক বেশি পাওয়ারফুল। এইসব বলতে বলতেই তারা সেখানে জিওতানোর অনেক বেশি প্রশংসা করতে শুরু করে দেয়। তখনই সেখানে সাইয়ান বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি অনেক বেশি ট্যালেন্টেড, আর এরই সাথে তুমি অনেক বেশি স্ট্রং। তুমি যেমন ফাইটিং এর মধ্যে অনেক ভালো, তেমনি স্টোরি রাইটিং এর মধ্যেও অনেক ভালো। তুমি কি স্টোরি লেখো, সত্যি তোমার স্টোরিগুলো অনেক বেশি অ্যামেজিং হয়। এটা শুনে জিওতানো বলে যে তুমি কি বলতে চাচ্ছ, আর আমি কোন স্টোরিটা রেখেছি যেই স্টোরিটা তুমি পড়েছো। এটা শুনে সাইয়ান বলে, এখানে লুকোনোর কোনো দরকার নেই, আমি জানি সেই স্টোরিটা তুমি লিখেছিলে। কিছু মাস আগে একটা লেসবিয়ানের উপর বই রিলিজ হয়েছিল, যদিও সেই স্টোরিটা অনেক বেশি অশ্লীল ছিল, কিন্তু সত্য বলতে কি সেই স্টোরির রাইটিং স্টাইল অনেক বেশি অ্যামেজিং ছিল। সেই বইয়ের রাইটারের নাম শ্রিম ক্যাচার ছিল, আর আমার যতটুকু জানা আছে শ্রিম ক্যাচার তোমারই নিকনেম। আমার মনে হয় আপনাদেরও এই জিনিসটা মনে আছে যে সাইয়ানি সেই অশ্লীল বইটা ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আর ইয়েনারের উপর লিখেছিল, আর সবশেষে সে সেই বইয়ের মধ্যে রাইটারের নাম শ্রিম ক্যাচার লিখে দিয়েছিল। আর যখনই সেখানের সবাই সাইয়ানের মুখ থেকে এই কথাটা শুনতে পারে তখন তারা অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, আরে সে এই সময় এইসব কি বলছে, সেটা তো একটা আফওয়া। মিস্টার জিওতানো সেই বই লিখেনি, কোনো একটা অশ্লীল পার্সন সেই বই লিখে জিওতানোর নিকনেম সেই বইয়ের রাইটারের নামে ইউজ করেছে। আর যদি সেই অশ্লীল বই সম্পর্কে কেউ জিওতানোর সামনে এসে কথা বলে তাহলে জিওতানো সেই পার্সনের উপর অনেক বেশি রেগে যায়। এটা তো স্বাভাবিক, যদি কোনো পার্সন কাউকে এসে এটা বলে যে তুমি কিছুদিন আগে যেই অশ্লীল বইটা লিখেছিলে সেটা অনেক বেশি অ্যামেজিং ছিল, আর যদি সত্যি সেই পার্সন সেই বইটা না লিখে থাকে তাহলে তো সত্যি সে অনেক বেশি রেগে যাবে। আর নিশ্চয়ই জিওতানো এই সময় সাইয়ানের উপর অনেক বেশি রেগে গেছে, যার জন্য হয়তো সে এখন তাকে এখানেই শেষ করে দেবে।
কিন্তু আমরা দেখতে পারি সেখানে জিওতানো তেমন কোনো রিয়েক্ট করে না। সে ভেতরে ভেতরেই সাইয়ানের উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু সে এই জিনিসটা শো করে না। সে তার ফেসে একটা স্মাইল রাখে, কিন্তু সাইয়ান এই জিনিসটা বুঝতে পারে যে সে এই সময় অনেক বেশি রেগে আছে, কারণ সাইয়ান তার পক্ষ থেকে অনেক হাই এংরির অরিজিন পয়েন্ট পাচ্ছে। কিন্তু তখনই পেছন থেকে মিস সাই বলে, প্লিজ আপনারা এইসব বিষয়ে খেয়াল করবেন না, কারণ এটা শুধু একটা আফওয়া। আর এখন যেহেতু এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে, তাই এখন আমাদের এখান থেকে যেতে হবে। এটা শুনে জিওতানো বলে, হ্যাঁ আমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে, আর এখানের মেন কাজ মিস সাই করেছে, যার জন্য হয়তো তিনি এই সময় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তাই প্লিজ মিস সাই চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এটা বলেই সে সেখান থেকে মিস সাইকে নিয়ে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে তাহলে আবার পরে দেখা হবে। এটা শুনে সাইয়ান সেখানে এক ডার্ক ফেসের সাথে এক ক্রিপি স্মাইল দিয়ে বলে, হ্যাঁ আবার দেখা হবে। তখনই সিন কিছুদিন পর শিফট হয়, যেখানে আমরা সাইয়ানকে দেখতে পাই। সে সেখানে অনেক ক্লান্ত হয়ে বসে ভাবছিল, আমাকে এখানে লিডার, এই ব্রাঞ্চের লিডার বানিয়ে পাঠিয়েছে, আর এখানের কাজ আমি অনেক ভালোভাবেই করছি। আর এরই সাথে আমি মিস সাই আর জিওতানোর উপর নজর রাখছি। সেই ইনসিডেন্টের পর থেকে তারাও তেমন কোনো অ্যাক্টিভিটিসে যুক্ত হয়নি। ব্রাঞ্চ লিডারের কাজ আমি অনেক ভালোভাবেই করছি, আর এই কাজে আমায় চ্যানভু সব থেকে বেশি সাহায্য করছে। তার কাছে এই কাজের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, সে আগেও এইসব কাজ করেছে, যার জন্য এখানে আমি এই ব্রাঞ্চ লিডারের কাজ এত ভালোভাবে মেনটেন করতে পারছি। সে যদি না থাকতো তাহলে আমার এই কাজে অনেক বেশি প্রবলেম হতো। সত্যি এই কাজে চ্যানভু আমাকে অনেক বেশি সাহায্য করছে, কিন্তু তার ভেতর শুধু একটাই প্রবলেম আছে, যে সে যখনই জিওতানোকে দেখে তখনই সে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তার সম্পর্কে আমার কাছে এসে উল্টোপাল্টো কথা বলে। আমি জানি এরকমটা সে কেন করে, কারণ সে অনেক বেশি জেলাস ফিল করে, আর এই জেলাস ফিল করার কারণ সে তার কাজিন। তারা ব্লাড রিলেটেড হওয়া সত্ত্বেও সে অনেক অল্প সময়ের মধ্যেই তার থেকে অনেক বেশি হাই লেভেল অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু সে তেমন কিছুই করতে পারেনি। এরই জন্য চ্যানভু সবসময় জেলাস ফিল করে আর তার সম্পর্কে আমার কাছে এসে উল্টোপাল্টো কথা বলে। তাই আমার মনে হয় আমি যদি চ্যানভুকে আমার লয়াল বানাতে চাই, তাহলে জিওতানোর সাথে আমার এমন কিছু করতে হবে যাতে করে চ্যানভু স্যাটিসফাই হয়ে যায়। নিশ্চয়ই যদি আমি এরকম কিছু করি তাহলে সে আমার প্রতি আরো অনেক বেশি লয়াল হয়ে যাবে। আর অন্যদিকে ইয়েনার, সেও এখানে আমাকে সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু সে তো এখানে আসার পর অন্য এক নেশায় চলে গেছে। সে সব সময় জিওতানোর পেছনে পেছনেই ঘোরাঘুরি করে, জিওতানো যেখানে যায় সেও সেখানেই চলে যায়, তাও শুধু জিওতানোকে একবার দেখার জন্য। সত্যি আমি শুনেছিলাম যখন কেউ প্রেমে পড়ে তখন সে পুরোপুরি পাগল হয়ে যায়, আর এখন আমি তাকে দেখে এই জিনিসটা বুঝতেও পারছি, কারণ সে সবকিছু ভুলে শুধু তাকে একবার দেখার জন্য পাগলের মতো তার পেছনে ঘোরাঘুরি করছে। সে এখানে কেন এসেছে সেই কাজের কথাই সে ভুলে গেছে। তাকে এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছিল, কিন্তু সে এখানে আমাকে সাহায্য না করে জিওতানো কি করে, জিওতানো কি খায়, জিওতানো কোথায় যায়, এই সব কিছুর ইনফরমেশন কালেক্ট করছে। আর তাও সে এরকমটা আমার জন্য না, সে নিজের জন্য কালেক্ট করছে। থাক, যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে থাক, কারণ এখানে আমার কাজে তেমন কোনো প্রবলেম হচ্ছে না, সবকিছুই স্মুথলি চলছে। শুধু এখানে দু একটা প্রবলেম আছে, যে চ্যানভু জিওতানোকে দেখতে পারে না, সবসময় সে তার উপর রেগে থাকে, আর দ্বিতীয় ইয়েনার, সে সবসময় চ্যানভুর পেছনেই ঘোরাঘুরি করে। এই দুটো প্রবলেম ছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক চলছে। আর অন্যদিকে সেই মার্চেন্ট গুলো, তারাও উল্টো পাল্টো কিছুই করছে না, তারাও প্রপারলি আমাকে রেসপেক্ট করছে, কিন্তু তারা আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। কিন্তু তাদের বিহেভিয়ারে এই জিনিসটা মনে হয় না যে তারা আমাকে ধোকা দেবে। আর প্রতি বছরই এখানে একটা অ্যানুয়াল বাজেট হয়, সেখান থেকে সব থেকে বেশি প্রফিট সবসময়ই আমাদের এই ব্রাঞ্চ রিসিভ করতো। কিন্তু এরকমটা তখন করতো যখন এই ব্রাঞ্চের লিডার ফোর্থ গ্র্যান্ড এল্ডার ছিল, কিন্তু এখন সিচুয়েশন পুরোপুরি বদলে গেছে, কারণ তিনি অনেক বেশি স্ট্রং ছিল, যার জন্য এত বেশি প্রফিট গেইন করতে পারতো। কিন্তু এখানে আমি ওনার তুলনায় অনেক বেশি উইক, তাই আমার মনে হয় না সেই বাজেট থেকে আমরা এবার সব থেকে বেশি টাকা পাবো। আমার তো মনে হয় আমরা এবার সব থেকে কম টাকা পাবো। কিন্তু এখানে আমার একটা জিনিসের উপর অনেক বেশি ডাউট হচ্ছে, যে মিস সাই আর জিওতানো এখনো এই সিটির মধ্যে কি করছে, কারণ তাদের কাজ তো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে। তাই আমি বুঝতে পারছি না এখনো তারা এখানে কি করছে। তাদের তো এখন এখান থেকে তাদের সেক্টে ফিরে যাওয়ার কথা ছিল,
কিন্তু তাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে যে তারা এখানে আরো একটা কিছু করতে চাচ্ছে, যেই জিনিসটা তারা অনেক বেশি সিক্রেট রেখেছে, যার জন্য এখানের কেউ সেই সম্পর্কে কিছুই জানে না। এরই জন্য আমার শুধু এই বিষয়ে একটু টেনশন হচ্ছে যে তারা এখানে আসলে কি করতে চায়। তারা দুজনই অনেক বেশি স্ট্রং, তাই আমার মনে হয় না তারা যা করতে চায় আমি সেই কাজে তাদেরকে বাধা দিতে পারবো, কারণ আমি তাদের তুলনায় অনেক বেশি উইক। আর এখানে আমার কাছে তেমন কিছুই নেই যার সাহায্যে আমি আমার পাওয়ার বাড়াতে পারবো, কারণ আমাকে আমার পাওয়ার বাড়ানোর জন্য অরিজিন পয়েন্টের প্রয়োজন হয়। আর এই সময় আমার কাছে শুধুমাত্র 700 অরিজিন পয়েন্ট আছে। আর সব থেকে বড় সমস্যা এটা যে এখানে অত বেশি অরিজিন পয়েন্ট পাওয়া যায় না। আর উপর থেকে এই সময় আমার কাছে যেই স্কিলগুলো আছে সেই স্কিলগুলোকে যদি আমি লেভেল আপ করতে চাই তাহলে এর জন্য 700 অরিজিন পয়েন্টে কাজ হবে না, অনেক বেশি অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে। তাই আমার মনে হয় এখন আমায় অরিজিন পয়েন্ট গেইন করার জন্য আমার সিস্টেমের মধ্যে ট্রান্স মাইগ্রেশনের যেই অপশনটা আছে সেটা ইউজ করে অ্যানাদার ওয়ার্ল্ডে যেতে হবে, কারণ অনেক সময় হয়ে গেছে আমি অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করিনি। তাই আমার মনে হয় সেই স্কিলের কুলডাউনও শেষ হয়ে গেছে। তাই আমার জন্য এখন অরিজিন পয়েন্ট কালেক্ট করার জন্য অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করাটাই সব থেকে বেস্ট হবে। আর যেহেতু এই সময় আমার কাছে 700 অরিজিন পয়েন্ট আছে, তাই আমার মনে হয় না অন্য কোনো ওয়ার্ল্ডে গেলে প্রথম আমাকে সেখানে কোনো স্ট্রাগল করতে হবে। এইসব ভেবেই সে তার সিস্টেমে ট্রান্স মাইগ্রেশনের অপশনটা চেক করে। তখন সে দেখতে পায় সেখানে লেখা আছে আপনি এই সময় অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারবেন, আপনার জন্য একটা র্যান্ডম ওয়ার্ল্ড চুজ করা হয়েছে। আর সেই ওয়ার্ল্ডে ট্রাভেল করার জন্য আপনাকে 500 অরিজিন পয়েন্ট দিতে হবে। এটা পরে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে, কি সিস্টেম কি এখানে আমার সাথে মজা করছে? 500 অরিজিন পয়েন্ট এটা কোনো ছোট অ্যামাউন্ট না, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। সিস্টেম কি এই জিনিসটা জানে না যে আমার অরিজিন পয়েন্ট কালেক্ট করতে কত বেশি কষ্ট করতে হয়? আর সে হঠাৎ করে ট্রান্স মাইগ্রেশনের প্রাইস এত বেশি কি করে বাড়িয়েছে? ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন আমার 8 অরিজিন পয়েন্ট লেগেছিল, সেকেন্ড টাইম 19 অথবা 20 লেগেছিল, থার্ড টাইম 50 লেগেছিল, আর এখন সরাসরি 10 গুণ বেশি 500 লাগবে। কেন? এটা কেন হচ্ছে? আমার তো এই জিনিসটা জানতেই হবে। এইসব ভেবে সে সিস্টেমকে জিজ্ঞেস করে যে হঠাৎ করে ট্রান্স মাইগ্রেশনের প্রাইস এত বেশি কেন বেড়েছে, এর কারণ কি? কিন্তু সিস্টেম থেকে এই সম্পর্কে কোনো নোটিফিকেশনই আসে না। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে যখন আমি এখানে আওয়াজ তুলেছি তখন সিস্টেম কথা বলাই বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় আমাকেই এই বিষয়ে কিছু না কিছু একটা করতে হবে। এইসব বলে সে সেখানে ভাবছিল 1 মিনিট, আমার মনে হয় এটাই এর প্রাইস বাড়ার কারণ হতে পারে। কারণ আমি যখন প্রথমবার ট্রাভেল করেছিলাম তখন সেই ওয়ার্ল্ডের ডিফিকাল্টি অনেক কম ছিল, আর এর সাথে প্রাইসও অনেক কম ছিল। এরপর ওয়ার্ল্ডের ডিফিকাল্টি একটু বেশি ছিল আর প্রাইসও একটু বেশি ছিল। আর যেভাবে সেই সব ওয়ার্ল্ডের ডিফিকাল্টি লেভেল বাড়ছে সেভাবেই সেই সব মিশন কমপ্লিট করার পর প্রাইস মানিও বাড়ছে। এরই জন্য আমার মনে হচ্ছে এইবার যেহেতু ট্রান্স মাইগ্রেশনের প্রাইস 500 হয়ে গেছে, তাই এইবার আমাকে যেই ওয়ার্ল্ডে পাঠানো হবে সেই ওয়ার্ল্ডের ডিফিকাল্টি লেভেল অনেক বেশি হাই হবে। কিন্তু এটাই তো আমার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ আমি যদি কখনো কোনো অ্যানাদার ওয়ার্ল্ডে যাই তাহলে সেই সব ওয়ার্ল্ডে শুধু আমি আমার ফিঙ্গার অফ নির্বাণাই ইউজ করতে পারি। এছাড়া বাকি যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিলকে আবার শুরু থেকে শুরু করতে হয়। এর জন্য যদি আমি কোনো ওয়ার্ল্ডে যাওয়ার পর সেখানে আমাকে অনেক হার্ড কোনো টাস্ক দেওয়া হয় তাহলে আমি সেই টাস্ক কি করে কমপ্লিট করব? আর যদি আমি সেই টাস্ক কমপ্লিট করতে না পারি আর সেখান থেকে এভাবেই ফিরে আসি তাহলে এখানে আমার 500 অরিজিন পয়েন্ট শুধুই জলে চলে যাবে। তাই এখন আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে এখানে আমায় কি করতে হবে। কিন্তু এখানে একটা ভালো দিক আছে যে সিস্টেম আমাকে সেই ওয়ার্ল্ডে যাওয়ার পর যে মিশনটা দেবে, যদি সেই মিশনটা আমি কমপ্লিট করতে না পারি তাহলে আমি মাঝ রাস্তায় ফিরে আসতে পারবো। কিন্তু এরকমটা করলে আমি সেই ওয়ার্ল্ডের কোনো স্কিল এই ওয়ার্ল্ডে নিয়ে আসতে পারবো না, আর এরই সাথে আমার 500 অরিজিন পয়েন্ট এভাবেই শেষ হয়ে যাবে, আর আমার এখানে অনেক বড় একটা লস হয়ে যাবে। তাই আমি এখন কি করব সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। তাই আমার মনে হয় আমায় একবার এই রিস্কটা নিয়ে দেখা দরকার, কারণ আমি যদি কখনো রিস্কই না নেই তাহলে আমি সেই কাজে কিভাবে মজা পাবো। সেই ওয়ার্ল্ডে যাওয়ার পর আমি সেখানের মিশন কমপ্লিট করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে আমি সেই মিশনটা কমপ্লিট করতে পারি আর এরই সাথে সেখান থেকে কিছু নিয়েও আসতে পারি। এইসব ভেবেই সে তার সিস্টেমে ট্রান্স মাইগ্রেশনের সেই অপশনে ক্লিক করে।
আর এরই সাথে সে সেখানে মনে মনে বলে, একবার আমি এখানে আমার লাক ট্রাই করে দেখি, যদি লাক ভালো হয় তাহলে সেই মিশন যতই কমপ্লিকেট হোক না কেন আমি নিশ্চয়ই সেই মিশন কমপ্লিট করেই ফিরতে পারবো। তখনই আমরা দেখতে পারি সিস্টেম থেকে একটা নোটিফিকেশন চলে আসে, যেখানে লেখা ছিল আমরা আপনার কাছে 500 অরিজিন পয়েন্ট ডিটেক্ট করেছি, তাই খুব দ্রুতই ট্রান্সমাইগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই নোটিফিকেশনের সাথেই আমরা এই জিনিসটা জানতে পারি যে নেক্সট এপিসোডগুলো অ্যানাদার ওয়ার্ল্ড থেকে শুরু হবে। এই এপিসোডটা ছেড়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।